This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। আজ বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই এমন একটা খবর এমন একজনের মুখে শোনাবো যেটা শুনলে আপনি দু চোখ কচলে ভাবতে পারেন যে, বা দোকানে হাত দিয়ে ভাবতে পারেন ঠিক শুনছেন কিনা, ঠিক দেখছেন কিনা। 14 বছরের তৃণমূলের জমানায় জনপ্রতিনিধিদের কি কি অভ্যাস তৈরি হয়েছে এক এক করে যদি বলা যায়, তাহলে প্রথমে আসবে ভাঙাচোরা রাস্তায় চোখের সামনে গাড়ি উল্টে গেলেও না দেখার ভান করে চলে যাওয়া। কেউ অবশ্যই ওই রাস্তা দেখতে দেখতেই আরেকটু এগিয়ে গিয়ে যদি মানুষের প্রশ্নের মুখে পড়েন, তাহলে সেটাও সুন্দর করে পাশ কাটিয়ে যান। দেখুন, এই তো বাংলার আনাচে কানাচে এমন অজস্র লজ্জার ছবি, যেসব ছবি তো আর রাজ্যের শাসক দলের পক্ষে সুখকর নয়। এসব দেখলে আর দেখালেই অস্বস্তি এড়াতে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে তৃণমূল। কিন্তু সেই সব ভয়ঙ্কর রাস্তা ব্যতিক্রম নয়। আসলে এ যে রাজ্যের নিয়ম, সেটাই প্রমাণ করলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। পথশ্রী নিয়ে হতশ্রী স্বীকারোক্তি বিধায়কের। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। একটা সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়। কি করবো? মেচেদা থেকে নন্দকুমার যাওয়ার রাস্তায় প্রায় 2 কিলোমিটার এমনই জঘন্য। তৃণমূল বিধায়ক এবেলা ওবেলা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। গাড়ি উল্টাতে দেখলে কি আর করবেন, কাঁচ তুলে দেন। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। একটা সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়। কি করবো? বিধায়ক কাঁচ তুলে দিয়ে খালাস। যাদের ধুলো ঝড়ে পড়তে হয়, হাত পা ভাঙে, তাদের তো প্রাণ ওষ্ঠাগত অবস্থা। উনিও তো লাফি যাচ্ছেন, ওনার কোনো ই নেই, কেয়ার নেই। না না না, ওদিকে উনি মাথা ঘামাচ্ছেন। আশ্বাস হচ্ছে আর দিল্লি টোটো উল্টাচ্ছে আর লোকের হাত পা ভাঙতেছে। শুধু রাস্তা নয়, 3বারের তৃণমূল বিধায়ককে মুখ লুকোতে হয় ভাতার কথা শুনলেও। আমাদের বার্ধক্যহীনতা যদি একটু দেখেন, আমরা বুক একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করছি, করব, তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয়, আমাদের যেন একটু লুকোতে হয়। সরকারি মঞ্চে এক আমলার কাছে বিধায়কের জোড়া আবেদন ঘিরে বিতর্কের ঝড়। আত্মঘাতী গোল বুঝতে পেরে নতুন যুক্তি সাজিয়েছেন তৃণমূল বিধায়ক। বড় টাকা, ওরা 7 কোটি প্লাস আলটিমেটলি তার প্রসেস হচ্ছে, এবং আমরা ইতিমধ্যে খুবই তাড়াতাড়ি আমরা প্রথম একটা ছোট্টভাবে রিপেয়ারিং করে দেবো এবং পরবর্তী পর্যায়ে বড় আকারে হবে। উনি তো গাড়ি কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন, এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না। যা হতস্থির অবস্থা। লুকিয়ে নয়, মাথা উঁচু করে রাস্তা দিয়ে যেতে 10 দিন সময় চেয়েছেন বিধায়ক। পৌষ আষাঢ় মুখে এসব যেন আষাঢ়ে গল্পই মনে হচ্ছে ভুক্তভোগীদের। কত ধানে কত চাল হয় 14 বছরে, তারা তো অনেক দেখলেন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা। বনগাঁর দিকে নজর রাখুন। পুরো ভোট বাদ দিলে গত 3 বছরে বনগাঁ শহরে কেন বারবার পিছিয়ে পড়া? এতদিনে বোধহয় নন্দঘোষ খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোপাল শেঠের ওপর যাবতীয় ব্যর্থতার দায় দিয়ে আগামী ভোটের প্রচারে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাড়ি থেকে পুরসভা পরিচালনা, পুরকর্মীদেরকে দলের দায়িত্ব দেওয়া, গোপালকে কার্যত গোল্লাই দিচ্ছে তৃণমূল। 10-এ 0 তো ছবি তুলে ছেড়ে দিলাম, হয়ে গেল নাকি? মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। বনগাঁ শহরে তিনি 3 বছর ছিলেন কার্যত তৃণমূলের হর্তাকর্তা। সেই গোপাল শেঠ পুরপ্রধানের পদ থেকে প্রাক্তন হতেই দাঁত নখ বেরিয়ে পড়ছে তৃণমূলের। একদা বনগাঁর পুরপ্রধানকে 10-এ 0 দিচ্ছেন তাঁরই সহযোদ্ধারা। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি 10-এ 0 না দিলেও 2-3-এর বেশি উঠতে পারছেন না, যার সঙ্গে কিছুদিন আগেও মিটিং মিছিল করেছেন। এখন সেই গোপালের অজস্র খামতি খুঁজে পেয়েছেন বিশ্বজিৎ দাস। দলই টিকিট দেয়, দল জিতায়, কাউন্সিলর হয়, দল চেয়ারম্যান করে। অতএব কেউ যদি দলের থেকে নিজেকে বড় মনে করে, অতএব তাদের করুণ পরিণতি হয়।
পদত্যাগ করবার পর গোপাল শেঠের একাধিক ত্রুটি বার হতে শুরু করেছে। গোপাল শেঠ নাগরিক পুরসেবা দিতে ব্যর্থ ছিলেন, যানজট থেকে নিকাশি সমস্যা সব ক্ষেত্রেই ব্যর্থ। 2020 শেষে বনগাঁ পুরসভার প্রশাসক হন গোপাল, 2022-এ পুরপ্রধান, তারপর বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিও থেকেছেন। দলের থেকে বেশ কিছু দায়িত্ব পেলেও উল্টো দিকে পারফরমেন্সের গ্রাফ নামতে থাকে গোপালের। 2022-এর পুরো ভোটে বনগাঁ পুরসভায় 22টি ওয়ার্ডের মধ্যে 20টিতে জেতে তৃণমূল কংগ্রেস, একটি করে কংগ্রেস ও বিজেপি। গত লোকসভা ভোটে নিরিখে বনগাঁ শহরের 22টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল, 22টি ওয়ার্ড থেকে বিজেপি লিড পায় 20,000 ভোট। তারপরই গোপালকে পুরপ্রধান পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই গোপাল সরতে চাইছিলেন না। সহযোদ্ধার বিস্তর অভিযোগ নিয়ে তৃণমূল নেতাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে বিজেপির দাবি শুধু গোপাল নন, তৃণমূলের যারাই দায়িত্বে রয়েছেন প্রত্যেকেই গোল্লা পাবেন। এরা কত পাবে তো পরের প্রশ্ন, মানে -0.00 এরা তাও পাবে না, কারণ এরা মানুষের মনে নেই, এরা আছে লুটের ধান্দা। গোপালের বিদায় এবং পরিষেবা নিয়ে নানা মত বনগাঁবাসীর। সুইপাররা কাজ ঠিকমতো করে না, ঠিকমতো অফিসে গেলেও ঠিকমতো কাজ হয় না, এইভাবেই চলছে। এখন নতুন করে কি হয় দেখি। পৌরবোর্ড ঠিকই ছিল, কিন্তু বনগাঁর মানুষ চায় যে বিগত যে পৌরবোর্ড ছিল তার মতন একটু আরও উন্নয়ন হোক। মতুয়ারা যে তৃণমূলের সঙ্গে আছে তা প্রমাণ করতে হয় মরিয়া তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই গোপাল শেঠকে সরিয়ে দিয়ে আবার তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে নেমে নিজেদের আসন ফিরিয়ে আনবে, এমন তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কথায় বলে কাজ করো, ফলের চিন্তা করো, কিন্তু রাজনীতি সেই কথা মোটেই মানে না। সে যতই গীতা পাঠ হোক, লক্ষ কণ্ঠে অথবা 10 লক্ষ কণ্ঠে, রাজনীতির সব কাজ ফলের চিন্তা করেই। তাই কি উন্নয়নও এপারা ওপারা, বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের কাজে বাধার অভিযোগ সব থেকে বঞ্চিত বলে যারা পরিচিত সেই উত্তরবঙ্গে। গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়। এসআইআর হোক বা ভোট, উন্নয়নের কাজ যেন আটকে না থাকে। সাম্প্রতিক সময়ে জেলা সফরে গিয়ে একাধিকবার এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উন্নয়ন করবেন কারা? শুধু শাসক দলের বিধায়করা? বিরোধী দলের বিধায়কের এলাকা কি উন্নয়ন পাবে না? প্রশ্নটা তুলে দিচ্ছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, বিধায়ক তহবিলের টাকা থেকে যে কাজই করতে চাইছেন তাতেই বাধার মুখে পড়তে হচ্ছে। বিধায়ক তহবিল থেকে প্রতি বছর 60 লক্ষ টাকা পান শঙ্কর। 4 বছরে পেয়েছেন 2,40 লক্ষ টাকা। অভিযোগ, 1 কোটি টাকার কাজ হয়েছে, বাকি কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে, খাতায় কলমে কাজ চলছে, বাস্তবে কাজ করতে দেওয়া হচ্ছে না ঠিকাদারদের। অভিযোগ নিয়ে শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ অফিসের বাইরে বিক্ষোভে শিলিগুড়ির বিধায়ক। বিজেপি বলছে বেছে বেছে বিজেপি বিধায়ক কাজ করছেন না প্রমাণ করার উদ্দেশ্যেই এভাবে বিধায়ক তহবিলের অর্থে কাজ করা হচ্ছে না। অন্যদিকে যে এলাকায় বিজেপি বিধায়ক কাজ করতে চাইছেন সেই এলাকায় গিয়ে রাজ্যের সরকার তার নানা দপ্তরের মাধ্যমে কাজ করছে, যা ক্রেডিট তৃণমূল নিতে চাইছে। নির্দেশ দেওয়া হয়েছে, ডিএম সিও কে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা যাবে না, কন্ট্রাক্টরদেরকে বলে দেওয়া হয়েছে কাজ করা হবে না। আমি তো আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছি, এখনও যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে সেখানে কাজগুলো দিয়ে আননেসারি একটা ইস্যুতে থাকতে চাই। আমি একটা কাজের জন্য কাউকে রিকোয়েস্ট করতে পারি, আমি একটা কাজ হবে না সেটা কাউকে বলতে পারি। প্রশাসনিক দপ্তর এসজেডিএ যেন দায় এড়িয়ে যেতে পারলে বাঁচে। আমি শুনেছি উনি একটা স্মারকলিপি দিয়েছেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। কোনো কাজ আটকানো নেই, কিছু নেই, সব অনলাইন আছে, সময় মতো অনলাইনে তো কাজ হবে, সব সময় মতন কাজ হবে, কোনো কাজ আটকানোর কোনো জায়গাতে। পাহাড়ের কোলে ফুলে ফুলে টক্কর, কাস্তে হাতুড়ির দাবি তাঁদের পর সত্যিকারের উন্নয়ন শিলিগুড়ি আর পায়নি। এই দুটো দল মিলে উন্নয়ন না করতে পারা, কারণ মানুষ শিলিগুড়িতে বামফ্রন্টের উন্নয়নটাকে দেখেছে, আর এখন খালি ভিত্তিপ্রস্তর দেখছে, কাজ দেখতে পাচ্ছে না। ভোট আসছে, উন্নয়নও ভোটের দরজায় পৌঁছে দেওয়ার তুমুল চেষ্টায়। প্রতিপক্ষকে ডোজ দিয়ে নিজের নাম ভোটারের হৃদয়ে লেখার দৌড়। কিন্তু উন্নয়ন যদি খাতায় কলমে আটকে যায়, হৃদয় থেকে নাম কাটা যাবে না তো? শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। সারা দেশে 563 কিলোমিটার সীমান্ত কাঁটাতারহীন, যার সবটাই রাজ্যে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কারণ এ রাজ্য নাকি জমি দিচ্ছে না, রাজ্য বলছে জমি পাচ্ছে না। সীমান্তবর্তী এলাকার মানুষ কি বলছেন
घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। ভারত বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে কাঁটাতারের বেড়া দিতে না পারার কারণ হিসেবে জমি জটের কথা সংসদে দাঁড়িয়ে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে, শাসক দলকে। পাল্টা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। বাস্তব অবস্থা খতিয়ে দেখতে আমরা পৌঁছে যাই রাজ্যের দুই সীমান্তবর্তী এলাকায়, জলপাইগুড়ি ও নদিয়া। তথ্য বলছে জলপাইগুড়িতে সীমান্ত এলাকা 120 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত 18 কিলোমিটার। নদিয়ায় সীমান্ত এলাকা 89 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত 27 কিলোমিটার। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করতে করতে আপনি বুঝতেও পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ভারতে, আর এই যে আমি যখন এখান থেকে ঠিক 2 পা পিছাচ্ছি, অর্থাৎ এই যে এলাকা দেখছে এইটা কিন্তু বাংলাদেশ, এটা বাংলাদেশ। আমার ডান দিক বাঁ দিক যা আছে বাংলাদেশ। আবার যেই আমি এই 2 পা আসছি আমি কিন্তু ভারতে এসে গেলাম। এই যে জমি, এই জমি কিন্তু ভারতের। কিছু জায়গায় ঢালাই পিলার আছে, বাকি অংশে বোঝার কোনো উপায় নেই। গ্রামবাসীরা ভীষণভাবে চাইছেন কাঁটাতার বসুক। এইটুকু কাজ গভর্নমেন্ট করছে না কেন, আমরা এটা তো সেইভাবে বলতে পারবো না। মাপ নিয়ে গেল, তখনও আমরা সবাই বলছি যে আমরা সই চাইছিল, আমরা তাও সই দিয়েছি। যদি আজকে তারকাটা বেড়া বর্ডারটা করা যায়, তাহলে আমরা যেমন সীমান্তের মানুষ সুরক্ষিত থাকবো, তেমনি আমার দেশ সুরক্ষিত থাকবে। জলপাইগুড়ির মতো একই পরিস্থিতি নদিয়ার কৃষ্ণগঞ্জ, মাঝদিয়া, গেঁদে সীমান্তবর্তী এলাকায়। কিছু অংশে কাঁটাতারের বেড়া আছে, কিছু অংশে নেই। অভিযোগ, এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে এসে লুটপাট চালাচ্ছে। চলছে চোরাচালান, অনুপ্রবেশ। স্থানীয়রা জমি দিতে রাজি, জমি নেওয়া হচ্ছে না কেন সে প্রশ্ন তারা তুলেছেন। এটা রাষ্ট্রীয় বিষয় না রাজ্যের বিষয়, সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। এখনো তার কাটাবিহীন এলাকাতে আমরা নিরাপত্তাবিহীন অবস্থায় আছি। কেন্দ্রীয় সরকার চাইছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন চাইছেন, তাহলে হচ্ছে না কেন? অনুপ্রবেশ আর তার রাজনৈতিক দায় নিয়ে বিতর্ক বাঁচিয়ে রাখার জন্য? নীলেশ্বর সান্যাল ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এ রাজ্যের হাসপাতালে যাওয়া রোগীরা আরোগ্যের আশা থেকে যাতনা ভোগের আশঙ্কা বেশি করে থাকে। তবে হাসপাতালে পুড়ে মরার আশঙ্কা নিয়ে নিশ্চয়ই তারা হাসপাতালে যান না। তবে এখন যে ছবি আপনাদেরকে দেখাবো তা দেখে সেই আশঙ্কাও রোগীদের গ্রাস করতে পারে। 7 মাস ধরে স্রেফ চোখে ধুলো দিতে দেওয়ালে ঝোলানো রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র। সত্যি সত্যি আগুন লাগলে যা কোনো কাজে আসবে না। হাসপাতালে রোজ চিকিৎসা করাতে আসা রোগী ও পরিজনদের কার্যত যৌতুকগৃহে ভরে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কখন ঘটে যাবে মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকে। এখানে তো কোনো মানুষ ভালো আছে না, সবটাই রোগী মানুষ আছে। ডেলিভারি পেশেন্ট আছে, অনেক পেশেন্টই আছে। যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে। ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয়, কিছু লোক ভাগতে পারবে, কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে। অগ্নি নির্বাপন ব্যবস্থার এই হাল তা নাকি জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। TV9 বাংলার মুখে পড়তেই কেমন না জানা শিশু হয়ে গেলেন মালদা মেডিকেলের MSVP। ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না, বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে, সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। আমরা এটা তদন্ত করে দেখছি, যদি কারোর গাফিলতি থাকে সেটা ব্যবস্থা নেওয়া। আর হাসপাতালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আবার এখনো হাসপাতালটা পুরো বুঝেই উঠতে পারেননি। আমি পুরো জায়গাটা একবার ইন্সপেকশন করছি, করে আমি যথারীতি সেভাবে অ্যাকশন নিচ্ছি, দিয়ে যা যা রিফিলিং করানো আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই। 2011 সালের 9 ডিসেম্বর এই রাজ্যের মানুষ চোখের সামনে বিভীষিকা দেখেছিল। হাসপাতালে আগুনে ঝলসে পুড়ে মারা গিয়েছিলেন 93 জন। আমরি হাসপাতালের সেই অগ্নিকাণ্ড থেকে
আসলে কোনো শিক্ষাই নেয়নি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর, তার জ্বলন্ত প্রমাণ মালদা মেডিকেল কলেজ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। চৌরঙ্গিতে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্রে 72,900 জনের নাম বাদের সম্ভাবনা। বালিগঞ্জে সেখানে 65,171 জনের নাম বাদের সম্ভাবনা। বেলেঘাটায় 56,487 জনের নাম বাদের সম্ভাবনা। এন্টালিতে বাদ পড়তে পারে 49,084 জনের নাম। রাসবিহারীতে বাদ পড়তে পারে 42,519 জনের নাম। শ্যামপুকুরে বাদ পড়তে পারে 42,309 জনের নাম। কসবা বিধানসভা কেন্দ্রে 58,000-এর বেশি নাম বাদের সম্ভাবনা। রাজারহাট নিউ টাউনে সেখানে 39,500 নাম বাদ পড়তে পারে। বিধাননগর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। যাদবপুর কেন্দ্রে বাদ পড়তে পারে 54,184 জনের নাম। নন্দীগ্রামের 10,500 নাম বাদ যেতে পারে। কলকাতা বন্দরে বাদ পড়তে পারে 63,730 জনের নাম বলছে সূত্র। অনির্বাণ, এই কদিন আগে আমি মুর্শিদাবাদ গেছিলাম, দর্শকরা দেখেছে, লাইভও করেছিলাম। ঠিক আচ্ছা, এই মুর্শিদাবাদে তো বাবরি ধাঁচে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর হয়েছে, সেদিনকে দেখিয়েছি আপনাদেরকে। মুসলিম ভোট নিয়ে হুমায়ুন কবিরের বিস্তর লম্পঝম্প, সেটাও আপনাদের ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, তাতে কি শাসক দলের মুসলিম ভোট ব্যাংকে মেঘ জমছে? না হলে কেন সংখ্যালঘু উন্নয়ন নিয়ে তড়িঘড়ি ময়দানে নামলো মুর্শিদাবাদ প্রশাসন? ইমামদের ডেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হলো। এমনকি হুমায়ুনের খাস তালুক রেজিনগরে আড়ালে থাকা শিল্প তালুকে ছাড়পোট চলছে। ঘটা করে হুমায়ুন কবিরের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। মুর্শিদাবাদে গুরুত্ব দিয়ে বামেদের বাংলা বাঁচাও যাত্রা। লোকসভা ভোটে সংখ্যালঘু প্রভাবিত শামশেরগঞ্জ, ফারাক্কায় কংগ্রেসের ভালো ফল। বিহার ভোটের ফল বেরোনোর পর থেকে এবেলা ওবেলা তৃণমূল থেকে মিমে যোগদান। বহরমপুরে রাম মন্দিরে ধাঁচে মন্দিরের শিলান্যাস। সংখ্যালঘু প্রভাবিত জেলায় নানাবিধ কারণে সময়টা ভালো যাচ্ছে না শাসক দলের। 26-এর কুরুক্ষেত্রের আগে নবাবের জেলায় ঝড়ঝাপটা সামলাতে তৃণমূল কি উন্নয়নকে পথ ধরছে? এবং সেটা নানাবিধ প্যাচে পড়ে বাবরি মসজিদের আবহে জেলা প্রশাসনের ব্যস্ততা তো সেদিকেই ইঙ্গিত করছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে সংখ্যালঘু উন্নয়নে 700 কোটি বরাদ্দ হয়েছে, যে অর্থে মাদ্রাসা শিক্ষা, স্কলারশিপ, হোস্টেল, ঋণের ব্যবস্থা হবে। এমনকি নতুন 1050 কিলোমিটার রাস্তার জন্য 554 কোটি বরাদ্দ হয়েছে। সংখ্যালঘু উন্নয়নে গুরুত্বের সঙ্গে চোখে পড়ছে শিল্প উদ্যোগ নিয়ে নড়াচড়া। কয়েক বছর আগে রেজিনগরে ঘটা করে তৈরি হয় শিল্প তালুক, আর রেজিনগর হুমায়ুন কবিরের গড় হিসাবে পরিচিত। যে দুটি কেন্দ্রে হুমায়ুন ভোটে দাঁড়াতে চাইছেন তার একটি রেজিনগর। সেখানেই শিল্প সম্ভাবনা নিয়ে প্রশাসন ছুটছে। আমরা আশা রাখছি আরো বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরো বেশি করে হবে। একদিকে পথে নামা, অন্যদিকে সংখ্যালঘুদের উন্নয়ন বোঝানো। এর জন্য সরকারি বৈঠকে ডাকা হয় ইমামদের, যেখানে ছিলেন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব PB সেলিমও। নিশ্চিতভাবে আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা বেশি চাই মুখ্যমন্ত্রীর কাছে, আমরা পাইও তা, যেহেতু এটা একটা পিছিয়ে পড়া জেলা ছিল। মুর্শিদাবাদ জেলায় মুসলিম ভোট প্রায় 65%, যেখানে 22টি আসনের মধ্যে 17টিতেই মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে প্রশাসন হঠাৎ সক্রিয় হতে হুমায়ুনের বিদ্রোহ দেখ কেমন লাগে। বামেদের আবার দাবি এসব বাংলা বাঁচাও যাত্রার ফল। জেগে ঘুমাচ্ছিলেন এতদিন, শুধু লোকের সাথে মিথ্যাচার করছিলেন, ওই হুকের নাম বাবাজি, হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। বাংলা বাঁচাও যাত্রায় যখন সাড়া মিলছে গোটা রাজ্য জুড়ে, তখন বামাতঙ্ক হয়েছে। সেই জন্য এইসব নিয়ে মানুষের মনটাকে একটু ঘুরিয়ে দেওয়া, ডাইভার্ট করা। কোন গুতোয় প্রশাসন সংখ্যালঘু ভোট ব্যাংকের সিঁড়ি খুঁজছে তা নিয়ে তর্ক থাকবে, কিন্তু মেরুকরণের চেষ্টা যেখানে পুরো দমে, সেই মুর্শিদাবাদে প্রশাসনের উদ্দেশ্যে কারো কারো প্রশ্ন, এতদিন কোথায় ছিলে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বিহারের ঘুড়ি উড়তে উড়তে এবার দক্ষিণ দিনাজপুরের আকাশে। বিহার লাগোয়া ঠিক না হলেও বিহারের আঁচ যেখানে খানিকটা হলেও পড়ে, সেই দক্ষিণ দিনাজপুরে মিমে যোগদান এখন রোজকার ঘটনা। আর এই জেলার দুটি আসনে সংখ্যালঘুরা নির্ণায়ক, সেখানেই বেশি ঘটছে দলবদল। তাতে কি তৃণমূলের চিন্তা বাড়ছে? মুর্শিদাবাদের চিন্তাকেই দিনাজপুরে ঢুকে পড়ল।
সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ মালদার পর এবার কি মিমের টার্গেট দক্ষিণ দিনাজপুর? বাংলা লাগোয়া বিহারের সীমাঞ্চলে ফের আসাদুদ্দিন ওয়াইসির দল চমকে দেওয়ার পর দক্ষিণ দিনাজপুরেও বাড়ছে মিম। ওয়াইসির দলের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত প্রায় 1000 জন তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দক্ষিণ দিনাজপুরের মিমে যোগদান যেখানে বেশি দেখা যাচ্ছে সেখানে মুসলিমদের সংখ্যা বেশি। কুমারগঞ্জে সংখ্যালঘু ভোট 48% আর হরিরামপুরে 41%। এই দুটি আসন তৃণমূলের দখলে। সেখানেই ঘটা করে হচ্ছে দলবদল। আইএসএফ পার্টির কনভেনার হয়েছিলাম। আমার বেশিরভাগ কর্মীবৃন্দকে নিয়ে আমি মিম পার্টিতে জয়েন করলাম। বিভিন্ন দল ভাঙিয়ে মিম থামছে না। ওয়েসির দল বলছে দক্ষিণ দিনাজপুরের 6টি আসনেই তারা প্রার্থী দেবে। হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চলে আমাদের তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় 30 জনের মতো মিম পার্টিতে যোগদান করলেন। খোদ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের গড়ে তৃণমূলে ভাঙন। কুমারগঞ্জেও বড় হচ্ছে মিম, যদিও দল ভাঙার দাবি মানছে না তৃণমূল। কি কারণে তারা দল পরিবর্তন করলো, যদি করে থাকে তারা কারা, কি কারণে করলো সেগুলো অবশ্যই খতিয়ে দেখতে হবে। মুসলিম ভোট যেখানে নির্ণায়ক, সেই দুটি আসনে মিমের উত্থান কি তৃণমূলের মাথা ব্যথা? ভোটের নানা অঙ্ক কষা হচ্ছে সীমান্তবর্তী জেলায়। দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আজকের অন্যতম বড় খবরে। সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা, ভবানীপুরে বাদ যেতে পারে প্রায় 74,785 জনের নাম। অত্যন্ত বড় খবর। চৌরঙ্গিতে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্রে 72,900 জনের নাম বাদের সম্ভাবনা। বালিগঞ্জে 65,171 জনের নাম বাদের সম্ভাবনা। কলকাতা বন্দরে বাদ পড়তে পারে 63,730 জনের নাম। বেলেঘাটায় 56,487 জনের নাম বাদের সম্ভাবনা। এন্টালিতে বাদ পড়তে পারে 49,084 জনের নাম। রাসবিহারীতে বাদ পড়তে পারে 42,519 জনের নাম। শ্যামপুকুরে বাদ পড়তে পারে 42,309 জনের নাম। কসবা বিধানসভা কেন্দ্রে 58,000-এর বেশি নাম বাদের সম্ভাবনা। রাজারহাট নিউ টাউনে 39,500 নাম বাদ পড়তে পারে। রাজারহাট গোপালপুরে সেখানে 47,804 জনের নাম বাদের সম্ভাবনা। বিধাননগর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। যাদবপুর কেন্দ্রে 54,184 জনের নাম বাদ পড়তে পারে। বেহালা পূর্বে 53,000-এর বেশি নাম বাদের সম্ভাবনা। বেহালা পশ্চিমে 52,247 জনের নাম বাদ পড়তে পারে। কাশীপুর বেলগাছিয়া বাদ যেতে পারে 53,360 জনের নাম। টালিগঞ্জ কেন্দ্রে 35,309 জনের নাম বাদ যেতে পারে। নন্দীগ্রামে 10,500 নাম বাদ পড়তে পারে। এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম বলছে সূত্র।